1991 সাল মধ্যরাতে মুম্বাইয়ের রাস্তা দিয়ে কড়া পাহারায় একটি গাড়ি ছুটে চলেছে বিমানবন্দরের দিকে। ভেতরে কোনো ভিআইপি নেই, কোনো বন্দিও নেই। ভেতরে আছে সোনা, পুরো 67 টন সোনা। একবার ভাবুন, 67 টন সোনা মানে কতটা? এত সোনা একসাথে জড়ো করলে তার ওজন হবে প্রায় 10টা বড় হাতির সমান। এই বিশাল পরিমাণ সোনা, যা বহু বছর ধরে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সযত্নে রাখা ছিল, সেই রাতে গোপনে পাঠানো হচ্ছিল বিদেশে। এই সোনা পাঠানো হচ্ছে ইংল্যান্ড আর সুইজারল্যান্ডে বিদেশি ব্যাংকের কাছে বন্ধক রাখার জন্য, কারণ ভারতের হাতে তখন বিদেশি টাকা প্রায় শেষ। মাত্র 2 সপ্তাহের আমদানি চালানোর মতো ডলার অবশিষ্ট ছিল দেশের কোষাগারে। যদি এই সোনা বন্ধক না রাখা হতো, তাহলে ভারত হয়তো নিজের বৈদেশিক ঋণ শোধ করতেই ব্যর্থ হতো। আর একটা দেশ যদি একবার তার ঋণ শোধ করতে ব্যর্থ হয়, তাহলে সারা বিশ্বের কাছে সেই দেশের নাম হয়ে যায় দেউলিয়া। এমন একটা তকমা যা মুছতে লেগে যেতে পারে কয়েক দশক। এই ঘটনাটা এতটাই গোপনীয়তার সাথে করা হয়েছিল যে সেই সময় দেশের অনেক মানুষই জানতেন না তাদের দেশের সোনা বিদেশে পাঠানো হচ্ছে। পরে যখন এ খবর ফাঁস হয়, তখন সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই কঠিন সিদ্ধান্তের পেছনে ছিলেন একজন মানুষ। তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, কোনো প্রধানমন্ত্রীও ছিলেন না। তার নাম এস ভেঙ্কিটারামানুম। আজ খুব কম মানুষই তার নাম জানে, অথচ 1991 সালে ভারতের অর্থনীতি যখন প্রায় ধসে পড়ার মুখে, তখন এই মানুষটি ছিলেন সেই সংকট সামলানোর মূল কারিগরদের একজন। যদি তিনি সেই সময় সঠিক সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো আজকের ভারত সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলতো। কিন্তু তার গল্পটা শুধু বীরত্বের নয়, এর মধ্যে আছে বিতর্ক, আছে একটা বড় কেলেঙ্কারির ছায়া। বিন্দুর আজকের পর্বে জানবেন কিভাবে একজন সরকারি কর্মকর্তা ভারতকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলেন, আর কেন তার নাম আজও ইতিহাসে মিশ্র অনুভূতি নিয়ে স্মরণ করা হয়। এস ভেঙ্কিটারামানুমের জন্ম 1931 সালের 28 জানুয়ারি, তখনকার ত্রিবাঙ্কুর রাজ্যের নাগেরকোয়েল শহরে, যা আজকের তামিলনাড়ুর একটি অংশ। তিনি পড়াশোনায় ছিলেন অসাধারণ মেধাবী। প্রথমে তিনি পড়েন তিরুবনন্তপুরমের একটি কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে। এরপর তিনি আমেরিকায় যান, বিখ্যাত কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে শিল্প প্রশাসন নিয়ে আরেকটা ডিগ্রি নিতে। 1954 সালে তিনি যোগ দেন ভারতের প্রশাসনিক সার্ভিসে, যাকে বলা হয় IAS, ভারতের সবচেয়ে সম্মানজনক সরকারি চাকরিগুলোর একটা। বলা হয় তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নিজে নির্দেশ দিয়েছিলেন তাকে দ্রুত এই সার্ভিসে অন্তর্ভুক্ত করার জন্য, কারণ তার মেধা এতটাই নজরকাড়া ছিল। শুরুর দিকে তিনি কাজ শুরু করেন মাদুরাই জেলার প্রশাসক হিসেবে। এরপর ধীরে ধীরে তিনি উঠে আসেন সরকারের আরও বড় বড় দায়িত্বে। 1960-এর দশকের শেষ দিকে তিনি কাজ করেন তখনকার খাদ্যমন্ত্রী চিদম্বরম সুব্রামানিয়ামের ব্যক্তিগত সচিব হিসেবে। এই সময়টা ছিল ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এটাই ছিল সবুজ বিপ্লবের সময়, যখন ভারত নতুন বীজ, নতুন সার প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছিল। তরুণ ভেঙ্কিটারামানুম সরাসরি দেখেছিলেন কিভাবে সঠিক নীতি একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। এরপর তিনি কাজ শুরু করেন পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে, অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব হিসেবে, আর কর্ণাটক রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবেও। প্রতিটা দায়িত্বেই তিনি নিজের দক্ষতা আর বাস্তব বুদ্ধির প্রমাণ দিয়েছিলেন। তিনি ছিলেন সেই বিরল ধরনের আমলা যিনি রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুই জায়গাতেই অর্থ সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এই বিরল অভিজ্ঞতা তাকে ভারতের অর্থনীতির প্রায় প্রতিটি স্তর সম্পর্কে গভীর জ্ঞান দিয়েছিল। গ্রামের কৃষক থেকে শুরু করে বড় বড় শিল্পপতি, সবার সমস্যাই তিনি কাছ থেকে দেখেছিলেন। এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে তৈরি করেছিল সেই মুহূর্তের জন্য, যেখানে তাকে ভারতের অর্থনীতির সবচেয়ে কঠিন সময়ে নেতৃত্ব দিতে হবে। 1985 সাল থেকে 1989 সাল পর্যন্ত ভেঙ্কিটারামানুম কাজ করেন ভারত সরকারের অর্থ সচিব হিসেবে, অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলাদের একজন। এই সময় তিনি কাজ করেন তখনকার অর্থমন্ত্রী মনমোহন সিং এর সাথে ঘনিষ্ঠভাবে, যে মনমোহন সিং পরে 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রধান রূপকার হবেন। তার সাথে ভেঙ্কিটারামানুমের এই কাজের সম্পর্ক পরবর্তীতে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1989 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকারের সময় ভেঙ্কিটারামানুম একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। তিনি সরকারকে বলেছিলেন ভারতের উচিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্বব্যাংকের মতো সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার কথা ভাবা, কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাচ্ছিল। এই সতর্কবার্তা সে সময় তেমন গুরুত্ব পায়নি। রাজনৈতিক অস্থিরতা, একের পর এক সরকার বদল আর স্বল্পমেয়াদী ধার নেওয়ার প্রবণতা, এসব মিলিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে বিপজ্জনক অবস্থানের দিকে এগোতে থাকে। সেই সময় ভারত সরকার প্রায় বিদেশ থেকে অল্প সময়ের জন্য ঋণ নিত, দ্রুত সেই টাকা খরচ করত, আর তারপর সেই ঋণ শোধ করতে আবার নতুন ঋণ নিত। এটা অনেকটা এমন যেন কেউ একটা ক্রেডিট কার্ডের বিল শোধ করতে আরেকটা ক্রেডিট কার্ড থেকে ধার করছে। স্বল্পমেয়াদে এই পদ্ধতি চলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা বিপজ্জনক,
কারণ একদিন সে ঋণচক্র ভেঙে পড়তে পারে। একটা গুরুত্বপূর্ণ সত্য এখানে বলা দরকার, যে সংকট পরে 1990-91 সালে বিস্ফোরিত হবে তার বীজ বোনা হয়েছিল আগেই সরকারের অতিরিক্ত স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ নেওয়ার অভ্যাসে। আর ভেঙ্কিটারমানন নিজেও তখনকার সরকারের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাই এই সংকটে তার ভূমিকা শুধু সমাধানকারী ছিল না, একটা অর্থে তিনি সেই সিস্টেমেরও অংশ ছিলেন যে সিস্টেম সংকট তৈরি করেছিল। কিন্তু যখন সেই সংকট সত্যি এসে পড়ল, তখন সমাধান খোঁজার দায়িত্ব এসে পড়ল তার কাঁধেই। 1990 সালের শেষ দিকে ভারতের অর্থনীতি এক ভয়াবহ সংকটের মুখে পড়ল। দুটো বড় কারণ একসাথে আঘাত করল। প্রথমত, ইরাক কুয়েত আক্রমণ করায় বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে গেল। ভারত তার প্রয়োজনীয় তেলের বেশিরভাগ আমদানি করে, তাই এই মূল্য বৃদ্ধি ভারতের জন্য বিশাল এক ধাক্কা। দ্বিতীয়ত, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে সেখানে কাজ করা ভারতীয় শ্রমিকের পাঠানো টাকার পরিমাণও কমে গেল। এই দুই ধাক্কায় ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি, মানে দেশের আয় আর ব্যয়ের মধ্যে ফারাক, বেড়ে গিয়ে দাঁড়ালো দেশের মোট আয়ের প্রায় 3%, যা আগের 2 দশকের মধ্যে সর্বোচ্চ। দেশের হাতে থাকা বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে গিয়ে ঠেকল। সংকটের সবচেয়ে ভয়াবহ মুহূর্তে দেশের কাছে ছিল মাত্র $1 বিলিয়ন মতো রিজার্ভ, যা দিয়ে মাত্র 2 সপ্তাহের আমদানি চালানো সম্ভব। কল্পনা করুন, আপনার পরিবারের হাতে শুধু 2 সপ্তাহ চলার মতো টাকা আছে, আর আপনি জানেন না পরের মাসের খরচ কিভাবে চলবে। ভারতের পুরো অর্থনীতি তখন এই ধরনের এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ছিল। এই সমস্যাটা আরেকভাবেও বোঝা যায়। ধরুন, আপনার বাবা প্রতি মাসে বাজার থেকে চাল, তেল, ঔষধ কেনেন বিদেশি মুদ্রা দিয়ে, কারণ এগুলোর কাঁচামাল দেশে হয় না। এখন যদি বিদেশি মুদ্রাই না থাকে, তাহলে এই জিনিসগুলো কেনার উপায়ই থাকবে না। ভারতের তেল আমদানির ক্ষেত্রে ঠিক এই সমস্যাটাই তৈরি হয়েছিল। বিদেশি মুদ্রা ছাড়া তেল কেনা সম্ভব ছিল না, আর তেল ছাড়া গাড়ি চলা, কারখানা চলা, বিদ্যুৎ উৎপাদন সবকিছুই থমকে যেতে পারত। আন্তর্জাতিক মহলে গুঞ্জন হলো ভারত হয়তো তার বৈদেশিক ঋণ শোধ করতে ব্যর্থ হতে চলেছে। এ আশঙ্কাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ একবার এ তকমা লেগে গেলে ভবিষ্যতে কেউ ভারতকে ঋণ দিতে রাজি হতো না, আর ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি থমকে যেতে পারত। ঠিক এ সংকটময় মুহূর্তে 1990 সালের 22 ডিসেম্বর ভেঙ্কিটারমানন রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন। এমন একটা সময় দায়িত্ব নেওয়াটা ছিল অনেকটা এমন যেন কেউ একটা ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেন হওয়ার দায়িত্ব নিচ্ছে, যেখানে ভুল করার কোনো সুযোগ নেই। দায়িত্ব নেওয়ার পরপরই ভেঙ্কিটারমাননের সামনে একটাই প্রশ্ন, কিভাবে দ্রুত বিদেশি মুদ্রা জোগাড় করা যায় যাতে দেশ তার ঋণ শোধ করতে ব্যর্থ না হয়। সাধারণ পথে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন হয়ে পড়েছিল, কারণ ভারতের আর্থিক অবস্থা দেখে কেউ সহজে ঋণ দিতে রাজি হচ্ছিল না। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক একটা অস্বাভাবিক কিন্তু কার্যকর সিদ্ধান্ত নিল, দেশের সোনার ভান্ডার বন্ধক রাখা। ভারতের কাছে তখন কিছু সোনার মজুদ ছিল, যা বহু বছর ধরে সংরক্ষিত ছিল রিজার্ভ ব্যাংকের ভল্টে। ভেঙ্কিটারমাননের নেতৃত্বে প্রায় 67 টন সোনা পাঠানো হলো ব্যাংক অব ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের ইউনিয়ন ব্যাংকের কাছে বন্ধক হিসেবে। এর বিনিময়ে ভারত পেল প্রায় $60 কোটি মতো নগদ অর্থ। এই সিদ্ধান্ত দেশের ভেতরে প্রবল সমালোচনার মুখে পড়ল। অনেকের কাছে এটা মনে হলো জাতীয় সম্মানের উপর আঘাত। আমরা কি এতটাই গরিব হয়ে গেলাম যে সোনা বন্ধক রাখতে হচ্ছে? এই প্রশ্ন তখন অনেকের মুখে মুখে ফিরছিল। অনেকে সোনাকে দেখতেন দেশের গর্বের প্রতীক হিসেবে। মায়ের কাছ থেকে মেয়ের হাতে যেমন গয়না চলে আসে, প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের সোনাকেও অনেকে সেভাবে দেখতেন। এমন একটা সম্পদ যা কখনো হাতছাড়া করা উচিত নয়। তাই যখন খবর ছড়ালো যে সরকার দেশের সোনা বিদেশে পাঠাচ্ছে, তখন অনেকের মনে হয়েছিল যেন দেশের সম্মানই বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। এই সোনা বন্ধক না রাখলে ভারত সত্যিকারের ঋণ খেলাপি হয়ে যেতে পারত, যার পরিণতি হতো আরও অনেক বেশি ভয়াবহ। ভারতের প্রায় 80% তেল আমদানি করতে হয়। যদি বৈদেশিক ঋণের বাজারে ভারতের প্রবেশাধিকার বন্ধ হয়ে যেত, তাহলে দেশ তেল আমদানি করতেই হিমশিম খেত। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, সোনা বিক্রি করা আর সোনা বন্ধক রাখা এক জিনিস নয়। বন্ধক মানে হলো আপনি জিনিসটা সাময়িকভাবে জমা রাখছেন ঋণের বিনিময়ে, আর ঋণ শোধ করলে সেটা আবার ফিরে পাবেন। ভারত পরবর্তীতে ঠিক এটাই করেছিল। অর্থনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর সেই সোনা আবার ফিরিয়ে আনা হয়েছিল দেশে। পরবর্তীতে অনেক অর্থনীতিবিদ এই সিদ্ধান্তকে বলেছেন সাহসিকতা আর বুদ্ধিমত্তার এক অসাধারণ মিশ্রণ। এই পদক্ষেপ শুধু বিদেশি মুদ্রা জোগাড় করেনি, এটা আন্তর্জাতিক মহলে একটা বার্তাও দিয়েছিল। ভারত তার দায়বদ্ধতা মেটাতে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এতে দেশের ঋণযোগ্যতার প্রতি আস্থা কিছুটা ফিরে আসে। সোনা বন্ধক রাখাটা ছিল সাময়িক একটা সমাধান। দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের জন্য আরও বড় পদক্ষেপ দরকার ছিল। 1991 সালের জুন মাসে রিজার্ভ ব্যাংক সরকারের সাথে পরামর্শ করে ভারতীয় রুপির মূল্য 2 ধাপে কমিয়ে দিল, মোট প্রায় 20%। এই সিদ্ধান্তকে বলা হয় অবমূল্যায়ন। এই সিদ্ধান্তটা বুঝতে হলে একটা সহজ উদাহরণ ভাবা যাক। মনে করুন, আগে $1 কিনতে লাগতো 17 রুপি। অবমূল্যায়নের পর সেই একই ডলার কিনতে লাগবে 20 রুপির বেশি। এতে ভারতীয় পণ্য বিদেশে অনেক সস্তা হয়ে যায়, তাই রপ্তানি বাড়ে। এটা অনেকটা এমন যেন আপনি আপনার দোকানের জিনিসের দাম কিছুটা কমিয়ে দিলেন যাতে বেশি মানুষ কিনতে আসে।
ভারতীয় পণ্যের দাম বিদেশিদের কাছে কমিয়ে দেওয়া হলো, যাতে বিদেশি ক্রেতারা বেশি করে ভারতীয় জিনিস কেনে আর দেশে বেশি বিদেশি টাকা আসে। তবে এই সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ। রুপির দাম কমে গেলে আমদানি করা জিনিসের দাম বেড়ে যায় দেশের ভেতরে, যার ফলে সাধারণ মানুষের জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তাই এটা এমন একটা সিদ্ধান্ত ছিল যেখানে স্বল্পমেয়াদী কষ্ট মেনে নিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথে হাঁটতে হয়েছিল। এর আগে থেকে রিজার্ভ ব্যাংক আরেকটা কঠোর নীতি নিয়েছিল, আমদানি কমানো কর্মসূচি। অপ্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হলো, যাতে দেশের হাতে থাকা সীমিত বিদেশি মুদ্রা শুধু জরুরি প্রয়োজনে খরচ হয়। একই সাথে রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্বব্যাংকের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল, যাতে ভারত জরুরি ঋণ সহায়তা পেতে পারে। এই আলোচনার পদ্ধতি পরবর্তীতে ভারত সরকার IMF এর কাছ থেকে বড় অঙ্কের ঋণ সহায়তা পায়, যা সেই সময়ের সংকট সামলাতে সাহায্য করে। এইসব পদক্ষেপ মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, রিজার্ভ ব্যাংক আর সরকার বুঝে গিয়েছিল পুরনো নিয়মে অর্থনীতি চালানো আর সম্ভব নয়। এই বোঝাপড়ায় পরবর্তীতে জন্ম দেয় ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কারের, যা শুরু হয় সে বছরের জুলাই মাসে নতুন অর্থমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে। ভেঙ্কিটারামানুনের এই কাজগুলোকে অনেকেই বলেন সেই বড় সংস্কারের ভিত্তি। তিনি আর তার দল না থাকলে হয়তো মনমোহন সিং আর নরসিমা রাওয়ের হাতে যে সংস্কারের সুযোগ এসেছিল সেটাই আসতো না, কারণ ততদিনে দেশ হয়তো সত্যিকারের ঋণ খেলাপি হয়ে যেত। এটাকে এভাবে ভাবা যায়, রিজার্ভ ব্যাংক আর ভেঙ্কিটারামানুন ছিলেন সেই ডাক্তার যিনি রোগীকে জরুরি বিভাগে প্রথম স্থিতিশীল করেছিলেন, আর মনমোহন সিং আর নরসিমা রাও ছিলেন সেই বিশেষজ্ঞ যারা পরে রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসা করেছিলেন। দুটো কাজই জরুরি ছিল, কিন্তু প্রথম কাজটা ছাড়া দ্বিতীয় কাজের সুযোগই আসতো না। কিন্তু ভেঙ্কিটারামানুনের এই সাফল্যের গল্পে একটা বড় কালো দাগও আছে। তার মেয়াদের শেষ দিকে 1992 সালে ভারতের শেয়ার বাজারে প্রকাশ পায় ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি, হর্ষদ মেহতা কেলেঙ্কারি। হর্ষদ মেহতা নামের একজন শেয়ার দালাল একটা জটিল পদ্ধতিতে ব্যাংকগুলোর মধ্যে থাকা একটা ফাঁক ফোকর ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা শেয়ার বাজারে ঢুকিয়ে দিয়েছিলেন, যার পরিমাণ ছিল প্রায় 4000 কোটি রুপি। এই কারচুপির ফলে শেয়ার বাজারের দাম কৃত্রিমভাবে অনেক বেড়ে গিয়েছিল, আর যখন সত্যিটা প্রকাশ পেল তখন বাজার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই কেলেঙ্কারির পদ্ধতিটা ছিল অনেকটা এরকম। হর্ষদ মেহতা বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা ধার দেওয়া নেওয়ার একটা প্রক্রিয়ার জাল রসিদ ব্যবহার করে টাকা সরিয়ে নিতেন, তারপর সেই টাকা শেয়ার বাজারে ঢেলে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিতেন। এই পুরো খেলাটা চলেছিল মাসের পর মাস, ব্যাংকিং ব্যবস্থার নজর এড়িয়ে। এই কেলেঙ্কারি প্রকাশ পাওয়ার পর প্রশ্ন উঠল, রিজার্ভ ব্যাংক যার কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থার উপর নজরদারি রাখা, কিভাবে এত বড় একটা জালিয়াতি ধরতে ব্যর্থ হলো? ভেঙ্কিটারামানুন তখন গভর্নরের দায়িত্ব থাকায় এই ব্যর্থতার দায় অনেকাংশেই তার ঘাড়েই পড়ে। সাংবাদিক সুচেতা দালাল, যিনি তখন টাইমস অফ ইন্ডিয়ায় কাজ করতেন, এই কেলেঙ্কারি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। তার সাহসী সাংবাদিকতা ছাড়া হয়তো এই বিশাল জালিয়াতি আরও অনেকদিন চাপা থেকে যেত। এখানে আরেকটা বিতর্কিত বিষয়ও আছে, ভেঙ্কিটারামানুনের গভর্নর হিসেবে নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল। কিছু সাংবাদিক আর গবেষক পরে লিখেছিলেন তার নিয়োগের পেছনে ছিল প্রভাবশালী কিছু ব্যবসায়ী পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তার কর্মজীবনে তিনি একাধিক বড় শিল্প গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন বলে অভিযোগ ছিল, যা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এই দুটো বিতর্ক, কেলেঙ্কারি ঠেকাতে ব্যর্থতা আর নিয়োগ নিয়ে সন্দেহ, তার সাফল্যের গল্পটাকে সরল রৈখিক থাকতে দেয় না। একজন মানুষ একই সাথে দেশকে বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারেন, আর একই সাথে তার নিজের প্রতিষ্ঠানের ভেতরে বড় দুর্বলতা ধরতে ব্যর্থ হতে পারেন। এই দুটো সত্যি একই সাথে থাকতে পারে, আর ভেঙ্কিটারামানুনের গল্পটা ঠিক তেমনই। 1992 সালের 21 ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়, আর তার জায়গায় আসেন সি রঙ্গরাজন। তাহলে এস ভেঙ্কিটারামানুনকে কিভাবে মূল্যায়ন করা উচিত? এটা একটা জটিল প্রশ্ন যার সহজ উত্তর নেই। একদিকে তিনি এমন এক সময় দায়িত্ব নিয়েছিলেন যখন ভারতের অর্থনীতি প্রায় খাদের কিনারায় দাঁড়িয়েছিল। সোনা বন্ধক রাখার মতো কঠিন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে তার সাহস লেগেছিল। এই সিদ্ধান্ত ভারতকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল, আর সেই সাথে তৈরি করেছিল সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে পরবর্তীতে ভারতের ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কার সম্ভব হয়েছিল। অন্যদিকে তিনি নিজেও ছিলেন সেই সরকারি ব্যবস্থার অংশ যার ভুল সিদ্ধান্তে সংকট তৈরি হয়েছিল। তার সতর্কবার্তা যদি আগেই গুরুত্ব পেত, হয়তো সংকট এত ভয়াবহ রূপ নিত না। আর তার মেয়াদে ঘটে যাওয়া হর্ষদ মেহতা কেলেঙ্কারি প্রমাণ করে ব্যাংকিং ব্যবস্থার উপর নজরদারিতে বড় ধরনের ঘাটতি ছিল। এই মিশ্র চিত্রটাই আসলে বাস্তব জীবনের নেতাদের প্রকৃত রূপ। খুব কম মানুষই থাকেন সম্পূর্ণ নায়ক বা সম্পূর্ণ ভিলেন। বেশিরভাগ মানুষই, বিশেষ করে যারা সংকটকালে বড় দায়িত্বে থাকেন, তাদের গল্পে সাফল্য আর ব্যর্থতা, সাহস আর সীমাবদ্ধতা সব কিছুই মিলেমিশে থাকে। তবে একটা জিনিস নিয়ে বেশিরভাগ ইতিহাসবিদ একমত, 1991 সালের সে কয়েকটা মাসে ভেঙ্কিটারামানুন আর তার দল যে দ্রুত সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তাছাড়া হয়তো ভারতকে সত্যি ঋণখেলাপি লজ্জাজনক তকমা নিয়ে বাঁচতে হতো। আর সেই লজ্জা থেকে দেশ পুরোপুরি সেরে উঠতে লেগে যেত হয়তো আরও অনেক বছর। চিন্তা করে দেখুন, আজ আমরা যে ভারতকে চিনি
যেখানে বিদেশি কোম্পানিরা কারখানা খোলে, যেখানে তথ্য প্রযুক্তি শিল্প বিশ্বজুড়ে পরিচিত, যেখানে কোটি কোটি মানুষের হাতে মোবাইল ফোন। এসব কিছুর একদম গোড়ায় আছে সেই 1991 সালের সংকট আর তার সমাধান। যদি সেই সংকটে ভারত সত্যি ঋণখেলাপি হয়ে যেত, তাহলে হয়তো আজকের এই গল্পটা লেখাই হতো না। আজ যখন আমরা ভারতের অর্থনৈতিক উন্নয়নের গল্প বলি, তখন সবচেয়ে বেশি নাম শোনা যায় মনমোহন সিং বা নরসিমা রাওয়ের। কিন্তু তাদের সেই বিখ্যাত সংস্কার শুরু করার আগেই একদম শেষ মুহূর্তে দেশকে ধসে পড়া থেকে যিনি বাঁচিয়েছিলেন, সেই এস ভেঙ্কিটারামানুরের নামটা ইতিহাসের পাতায় সেভাবে আলোচিত হয় না। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, কোনো বড় সাফল্যের পেছনে প্রায়ই থাকে এমন কিছু মানুষ যাদের নাম হয়তো ইতিহাসের প্রথম পাতায় লেখা থাকে না, কিন্তু তাদের সাহসী সিদ্ধান্ত ছাড়া সেই সাফল্যের গল্পটাই হয়তো কখনো লেখা হতো না। 2023 সালের 18 নভেম্বর 92 বছর বয়সে চেন্নাইয়ে তিনি মারা যান। তার মৃত্যুর পর অনেকেই স্মরণ করেন সেই রাতের কথা, যখন একটা দেশের সোনা গোপনে পাঠানো হয়েছিল বিদেশে, আর সেই সিদ্ধান্ত হয়তো বাঁচিয়ে দিয়েছিল আজকের ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ।